ভাই বোনেরা, আজকের গল্পটা এমন এক মায়ের যিনি সারা জীবন ছেলের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু যখন সেই ছেলে আর বউ মিলে তাকে ঘর থেকে বের করে দেওয়ার চক্রান্ত করল, তখন সেই মা কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের সব হিসেব শূন্য করে দিলেন, সেটাই আজ শুনবেন। গল্পটা শেষ হলে আপনার চোখে জল চলে আসবে আর মনে একটা বড় শিক্ষা থেকে যাবে। এখন গল্পটি শুরু করা যাক। কলকাতার প্রখর রোদে আজ মালতীর শরীরে মোটেও ছ্যাঁকা লাগছিল না। টালিগঞ্জ থেকে বেহালার দিকে যাওয়ার অটো ট্রাফিকের মধ্যে ধাক্কা খেতে খেতে চলছিল, তবুও মালতীর মন এক অন্যরকম শান্ত ও শীতল মেঘে ভাসছিল। তার কুচকানো এবং পরিশ্রমে রুক্ষ হয়ে যাওয়া হাত দিয়ে বুকের কাছে শক্ত করে ধরে রাখা সেই খয়েরি রঙের ফাইলটা ছিল আজ পর্যন্ত তার সমস্ত তপস্যার ফল। ৫৬-৬১ পার করা মালতীর মুখে আজ এমন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যা হয়তো তার যৌবনকালেও দেখা যায়নি। আজ সে একজন উকিলের অফিস থেকে ফিরছিল এবং তার কানে উকিলের সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দগুলো তার জীবনে যেন এক প্রাণের জোয়ার নিয়ে এসেছিল। উকিল বলেছিলেন, মালতী, আপনার নিজের দাদা প্রদীপ মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি আপনার নামে করে দিয়ে গেছেন। উকিলের এই কথায় মালতী প্রথমে বিশ্বাসই করতে পারেনি। আর সম্পত্তিও বা কতটা? বর্ধমানের কাছে এক গ্রামে প্রায় ৩ বিঘা জমির চমৎকার আম ও লিচু বাগান, বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মস্ত বড় পুরনো টালির বাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাংকে থাকা ১২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। এইসব শোনার সময় মালতীর চোখ ভিজে এসেছিল। তার দাদা যাওয়ার সময় তার বোনের জীবনের সমস্ত কাঁটা বেছে দিয়ে সেখানে ফুলের পাপড়ি বিছিয়ে দিয়ে গেছেন। এই সম্পত্তি কেবল টাকা ছিল না, বরং এটা ছিল তার পরিশ্রমের জন্য দাদার দেওয়া ভালোবাসার এক স্বীকৃতি। অটো টালিগঞ্জের সিগন্যালে থামল। মালতী জানলার বাইরে তাকালো, কিন্তু তার দৃষ্টি অতীতকালে হারিয়ে গেল। ৩২-৩৬ বছর আগের সেই সময়টা তার চোখের সামনে ভেসে উঠল। অমিত যখন মাত্র ৬-৭ বছরের ছিল, তখনই তার বাবার হঠাৎ এক কারখানার দুর্ঘটনায় মৃত্যু হয় এবং মালতীর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। না ছিল মাথায় নিশ্চিত কোনো ছাদ, না আঁচলে ২টো পয়সা। ভরা যৌবনে বৈধব্য কপালে জুটলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু মালতী ভেঙে পড়েনি। সে কোমর বেঁধে মানুষের বাড়িতে বাসন মাজা আর কাপড় কাচার কাজ শুরু করল। হাড় কাঁপানো শীতে কনকনে ঠান্ডা জলে মানুষের কাপড় ধোয়ার ফলে তার হাতে যে ফাটল ধরেছিল, আজও তা সেই পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। মানুষের বাড়ির এঁটো কাটা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় তাকে নিজের পেট চালাতে হিমশিম খেতে হতো, কিন্তু সে অমিতের পাতে কখনো কিছু কম হতে দেয়নি। আমার ছেলে পড়াশোনা করে বড় সাহেব হবে, এই একটাই স্বপ্ন সে মনে লালন করেছিল। অমিতের ইঞ্জিনিয়ারিং ভর্তির সময়ে যখন টাকার খুব অভাব দেখা দিল, তখন মালতী এক মুহূর্ত চিন্তা না করে নিজের গলার মঙ্গলসূত্র আর শরীরের বাকি সোনাটুকু জহুরির দোকানে বন্ধক রেখে অমিতের ফি জমা দিয়েছিল। স্বামীর শেষ স্মৃতি হিসেবে আগলে রাখা সেই মঙ্গলসূত্র বিক্রি করার সময় তার কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু ছেলের ভবিষ্যতের সামনে সে নিজের আবেগকে কখনো গুরুত্ব দেয়নি। তার ছেলে পড়াশোনা করে বড় হল, হাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিল। সেই দিনটি ছিল মালতীর জীবনের শ্রেষ্ঠ দিন। কিন্তু মালতীর কপালে কি এই সুখ সত্যিই সইবার ছিল? যে ছেলের জন্যে সে নিজের রক্ত জল করেছে, সেই ছেলেই তার বৃদ্ধকালে এমন এক ভয়ঙ্কর চাল চালবে তা মালতী স্বপ্নেও কল্পনা করেনি। নিজের মাকেই ঘর থেকে বের করে দেওয়ার সেই চক্রান্ত কি ছিল, এবং একজন অশিক্ষিত মালতী তার ইঞ্জিনিয়ার ছেলেকে কিভাবে শিক্ষা দিল, তা শুনলে আপনার গায়েও কাটা দেবে। সিগন্যাল ছাড়ল এবং অটো আবার দ্রুত গতিতে দৌড়াতে লাগল। বাতাসের ঝাপটায় মালতীর মাথার আঁচল কিছুটা সরে গেল, কিন্তু আজ তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার চিন্তা এখন ছেলে অমিত আর তার বউ নিশার ঘিরেই ঘোরপাক খাটছিল। অমিতের বিয়ে হল, নিশার মতো শিক্ষিত বউ ঘরে এলো, তখন মালতী ভেবেছিল যে এবার হয়তো তার কষ্টের দিন চিরতরে শেষ হল। কিন্তু কলকাতার মতো শহরে সংসারের চাকা টানতে গিয়ে ছেলে ও বউয়ের যে টানাটানি হচ্ছিল, তা সে সহ্য করতে পারছিল না। আজকাল অমিত সব সময় টাকার চিন্তায় থাকত। তার নিজের কিছু একটা ব্যবসা শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু পুঁজির অভাবে সে আটকে গিয়েছিল, আর চাকরিতে সে সুখী ছিল না। নিশারও একটা সুন্দর ও বড় বাড়ির খুব শখ ছিল। মালতী এই দুজনেরই ইচ্ছে পূরণ করতে চাইছিল। এখন আমার ছেলেকে আর কারো কাছে হাত পাতার দরকার নেই, এই চিন্তা আসতেই মালতীর চোখের কোণে আনন্দের অশ্রু চলে এলো।
সেই 12 লক্ষ টাকার এফডি ভেঙে অমিতকে তার ব্যবসার জন্য তক্ষুনি পুঁজি জোগাড় করে দেওয়া যাবে। আর বর্ধমানের সেই বাড়িটা, সেখানে বর্ষাকালে আর গরমের ছুটিতে অমিত, নিশা আর ভবিষ্যতে আসা নাতি নাতনিরা খুব আনন্দে সময় কাটাতে পারবে। সেই আমবাগান থেকে আসা আয়ে ছেলের সংসার কত সুখে আর আভিজাত্যে চলবে, মালতী 2 চোখ মেলে সেই রঙিন স্বপ্ন দেখছিল। সারা জীবন নিজের জন্য একটা নতুন শাড়ি কেনার আগে 10 বার ভাবা মালতী আজ পাওয়া এই লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ওপর শুধু আর শুধুই নিজের ছেলে আর বউয়ের অধিকার বলে মানছিল। এই খবর শুনলে আমার অমিত কত খুশি হবে, নিশা তো আনন্দে লাফিয়ে উঠবে, এ কথা ভেবেই মালতীর মুখে এক মিষ্টি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। অটো বেহালার গলিতে ঘুরল, আর মালতীর বুকে ধরফরানি বেড়ে গেল। এই আনন্দের মুহূর্তগুলো নিজের ছেলে আর বউয়ের সঙ্গে কখন ভাগ করে নেবে সেই ভেবে সে অধীর হয়ে উঠেছিল। যে ঘরের জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, সেই ঘরই আজ তাকে এক নতুন আশায় ডাকছিল। অটো বাড়ির গেটের সামনে থামল। মালতী পার্স থেকে টাকা বের করে অটোওয়ালাকে দিল। টাকা দেবার সময়ও তার হাত কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি বার্ধক্যের নয়, বরং নিয়ন্ত্রণহীন হয়ে পড়া আনন্দের ছিল। অটো চলে গেল এবং মালতী নিজের বাড়ির সামনে এসে দাঁড়াল। এটা তার নিজের অধিকারে থাকা ঘর ছিল। এখানকার প্রতিটি ইঁটে তার পরিশ্রমের ঘাম লেগেছিল। আজ সে খালি হাতে নয়, বরং তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি নিয়ে ফিরেছে। সে সেই খয়েরি ফাইলটা বুকের কাছে আরও শক্ত করে ধরল। তার পায়ে আজ এক অন্যরকম শক্তি আর উৎসাহ সঞ্চার হয়েছিল। গাঁটের ব্যথায় ভুগতে থাকা তার পায়ে আজ কোনো অসুখই বাধা দিতে পারছিল না। মুখে এক গভীর তৃপ্তি, চোখে ভবিষ্যতের সোনালি স্বপ্ন আর ঠোঁটে ছেলের সুখের প্রার্থনা নিয়ে মালতী অত্যন্ত আনন্দের সাথে নিজের ঘরের প্রথম সিঁড়িতে পা রাখল। তার মুখের হাসি এখন আরও চওড়া হল। বুকের কাছে চেপে ধরা সেই খয়েরি ফাইলটা ছিল তার বাকি জীবন আর অমিতের উজ্জ্বল ভবিষ্যতের যেন এক অনুমতিপত্র। বর্ধমানের সেই আমবাগান, সেই পুরনো কিন্তু মজবুত বাড়ি আর ব্যাংকে থাকা 12 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, এই সব অমিত আর নিশাকে বলার জন্যে সে ব্যাকুল হয়েছিল। সে দরজায় কড়া নাগার জন্য হাত বাড়াল, কিন্তু খেয়াল করল যে সামনের দরজাটা ভেতর থেকে পুরোপুরি লাগানো ছিল না, কিছুটা খোলাই ছিল। দুপুরের সময়ে ঘরে হাওয়া আসার জন্য হয়তো ওটা ওভাবেই রাখা হয়েছিল। মালতী ভেতরে পা রাখতে যাবে, ঠিক তখনই সে হলঘর থেকে আসা নিশার চড়া গলা শুনতে পেল। মালতীর পা হঠাৎ জায়গাতেই থমকে গেল। মা শব্দটা নিশার মুখ থেকে বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেই শব্দের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা বা আপনত্বের কোনো পরশ ছিল না। উল্টে তাতে ছিল এক অদ্ভুত বিরক্তি, রাগ আর চরম ঘৃণা। মালতী ভেতরে যাওয়ার চিন্তা মুহূর্তের জন্য দূরে সরিয়ে রাখল এবং অজান্তেই সে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। তার মাতৃত্ব আর অধীরতা এক অশুভ কিছুর আভাস পেল। ঘর থেকে আসা শব্দগুলো এখন আরও স্পষ্টভাবে তার কানে এসে আছড়াতে লাগল। অমিত, আমি সত্যি এখন আর এইসব সহ্য করতে পারছি না। কতদিন আমরা এই বুড়ির পুরনো আচার আচরণ আর এই নাটক সহ্য করব? ঘরে সব জায়গায় ওর ওই পুরনো শাড়ি আর ন্যাপথলিনের উৎকট গন্ধ ছড়িয়ে থাকে। আমার তো মাঝে মাঝে এই ঘরে শ্বাস নিতেও কষ্ট হয়। ও শুধু পাশ দিয়ে গেলেই ওই পচা গন্ধ নাকে আসে। আর ওর ওই সারাক্ষণের কাশি, সারা রাত কাশতে থাকে, আমাদের শান্তিতে ঘুমও হয় না। ঘরে কেউ আমার বন্ধুবান্ধব এলে আমার ওর পরিচয় দিতেও লজ্জা লাগে। সব সময় সেই একঘেয়েমি, সেই পুরনো চিন্তা আর ওর ওই অনাবশ্যক উপদেশ। আমি এই ঘরে বউ হয়ে এসেছি নাকি কোনো বুড়ির দেখাশোনা করতে এসেছি, এটাই আমি বুঝতে পারছি না। সেখানে সব সময় ভগবানের সামনে বসে থাকা, সেই পুরনো কাপড় পরা, সবটাই কত ইরিটেটিং। আমি আমার জীবন স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু এই বুড়ি ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। নিশার এই বিষাক্ত কথা শুনে মালতীর হৃৎস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হল। যে বউয়ের আবদার মেটানোর জন্য মালতী নিজের চাহিদা বিসর্জন দিয়েছিল, যাকে কোনো কাজের কথা বলতেও সে কুণ্ঠাবোধ করত, সেই বউ আজ তার পেছনে এত বিষাক্ত ক্ষোভ উগড়ে দিচ্ছে। ন্যাপথলিনের গন্ধ। যে শাড়িগুলো মালতী বছরের পর বছর আগলে রেখেছিল, যাতে নতুন শাড়ি না কিনে সেই টাকা অমিতের সংসারে কাজে লাগে, সেটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু সেই ত্যাগের দামেই ঘরে শুধু ন্যাপথলিনের দুর্গন্ধই ছিল। কিন্তু মালতী নিশার কথার চেয়েও বেশি প্রতীক্ষা করছিল অমিতের উত্তরের জন্য। তার বাবলু, তার রক্তের টুকরো, যার জন্য সে নিজের যৌবন জ্বালিয়ে দিয়েছিল, সে নিশ্চয়ই নিজের বউকে বোঝাবে, মায়ের পক্ষ নেবে, তাকে তার ত্যাগের কথা মনে করিয়ে দেবে। এটাই ছিল মালতীর সরল ও দৃঢ় বিশ্বাস।
কিন্তু পরের মুহূর্তেই ভেতর থেকে আসা অমিতের গলা মালতীর অবশিষ্ট আশাতেও কুঠারাঘাত করল। আরে নিশা, তুমি এত বিরক্ত হচ্ছ কেন? আমি জানি ওর স্বভাব কেমন। আমারও ঘেন্না ধরে গেছে ওর ওই সেকেলে চালচলন আর সারাক্ষণের কাশিতে। কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে না? অমিত অত্যন্ত ঠান্ডা মাথায় আবেগহীন ও হিসেবি গলায় বলছিল। তোমার কি মনে হয় আমি চুপ করে বসে আছি? একদম না। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। এই ঘর এখন ওর নামে আছে। যদি আমরা এখনই ওকে দুঃখ দিই বা ওর সাথে ঝগড়া করি, তবে ও হয়তো এই ঘর অন্য কারুর নামে করে দেবে বা বিক্রি করে দেবে। আমাকে আগে ওর কাছ থেকে এই ঘর আইনত নিজের নামে করে নিতে হবে। একবার যদি এই ঘর আমাদের নামে হয়ে যায়, তখন আমরা ঠিক করব ওর কি করতে হবে। ততক্ষণ আমাদের এই মিষ্টি করে কথা বলার নাটকটা করতেই হবে। তুমি আর কয়েকটা দিন মুখ বুজে সহ্য করো। আমি কোনো একটা ফোন দিয়ে এটে ওর কাছ থেকে ঘরটা লিখিয়ে নেবই। অমিতের এই কথাগুলো শুনল আর মালতীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অমিতের সেই একটা বাক্যে মালতীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেল। তার চোখের সামনে হঠাৎ অন্ধকার ঘনিয়ে এলো। দেয়ালের সাহায্য না থাকলে হয়তো সে সেখানেই পড়ে যেত। যে ছেলের জন্যে সে নিজের যৌবন, নিজের স্বপ্ন আর নিজের রক্ত জল করেছিল, সেই ছেলেই তার সম্পর্কে এত ঠান্ডা মাথায় এবং এত হিসেবিভাবে কথা বলছিল। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। যে হাত দিয়ে শীতের জমে যাওয়া জলে মানুষের ঘরদোর পরিষ্কার করে তাকে বড় করেছে, যে গলার মঙ্গলসূত্র বিক্রি করে তাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সেই ছেলেই আজ তার বার্ধক্যের লাঠি হওয়ার বদলে তার নিজের ঘর কিভাবে কেড়ে নেওয়া যায় তার চক্রান্ত করছিল। মালতীর শরীর শুকনো পাতার মতো থর থর করে কাঁপতে লাগল। তার গাঁটে গাঁটে হঠাৎ এক অসহ্য বেদনা জেগে উঠল। ঘামে তার কপাল ভিজে গেল এবং বুকে এক প্রচণ্ড টান ধরে যেন দম বন্ধ হয়ে আসছিল। বুকের কাছে অত্যন্ত আদরের সাথে শক্ত করে ধরে রাখা সেই খয়েরি ফাইলটা, যাতে অমিতের জন্য আনা লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আর আমবাগানের সোনালি স্বপ্ন ছিল, সেই ফাইলটা এখন তার কম্পিত হাত থেকে ফসকে নিচে পড়ে যেতে চাইছিল। আঙুলের শক্তি যেন কেউ নির্দয়ভাবে কেড়ে নিয়েছিল। তার কানে এখন এক বিচিত্র শোঁ শোঁ শব্দ বাজতে শুরু করেছিল, যা দিয়ে ভেতরের সেই বিষাক্ত কথাগুলো কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে গেল। কিন্তু তার কলিজা হাজার টুকরো হয়ে ছিঁড়ে গেল। একজন মা হিসাবে দেখা তার সব স্বপ্ন, রঙিন ভবিষ্যৎ আর ছেলের সুখের জন্য করা জীবনভরের তপস্যা এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। মিষ্টি করে কথা বলার নাটক, অমিতের এই শব্দটা তার মগজে কোনো গরম লোহার শলার মতো গেঁথে গেল। অর্থাৎ আজ পর্যন্ত যে প্রেম, যে যত্ন সে দেখাচ্ছিল, তা ছিল শুধু একটা মুখোশ, শুধু এই ঘরের জন্য। মালতীর চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোল না, কারণ যে ধাক্কাটা সে পেয়েছিল তা চোখের জল, কান্না এবং সব দুঃখের ঊর্ধ্বে ছিল। ওটা এমন এক আঘাত ছিল যা তার অস্তিত্বকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল। ভেতর থেকে তখনও নিশার গজগজানি আর অমিতের হিসেবি পরিকল্পনা চলছিল। তারা দুজনে মিলে তার অস্তিত্বকে, তার বেঁচে থাকাকে এক কোণে ফেলে রাখা ফালতু জিনিসের মতো ব্যবহার করার পরিকল্পনা আঁটছিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মালতী এখন আর সেই মালতী ছিল না যে 5 মিনিট আগে আনন্দের সাথে সিঁড়ি ভেঙে উপরে উঠেছিল। তার ভেতরের সেই সরল, প্রেমময় আর ত্যাগী মা ওই দরজার চৌখাটের বাইরেই কোথাও মারা গিয়েছিল, এবং তার জায়গা নিয়েছিল এক গভীর শূন্যতা ও অস্থিরতা। হাতের ফাইলটা কোনোমতে শক্ত করে ধরে শূন্য নজরে চোখের সব জল ভেতরে চেপে রেখে মালতী সেই খোলা দরজার বাইরে এক নির্জীব প্রাণীর মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে অমিতের গলা এখন আরও বেশি হিসেবি, ঠান্ডা আর কোনো পাকা অপরাধীর মতো হয়ে উঠেছিল। নিশা, তুমি একদম চিন্তা করো না, আমি সব পাকা ব্যবস্থা করে রেখেছি। অমিতের সেই বিশ্বাসযোগ্য মনে হওয়া গলা এখন মালতীর কাছে বিষাক্ত সাপের ফনার মতো মনে হচ্ছিল। আমি আমার এক পরিচিত উকিলের সাথে কথা বলেছি। সে একটা আমমোক্তারনামা, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে দেবে। আমি মাকে বলবো যে ব্যাংকের কাজের জন্য সরকারি দপ্তরে ছোটাছুটি আর অন্য সব ঝামেলা থেকে ওকে বাঁচানোর জন্য এই সইটা দরকার। ও আইনের কি বোঝে? ও আমার কথার উপর চোখ বুজে বিশ্বাস করবে আর শান্তভাবে সই করে দেবে। একবার যদি ওই কাগজে ওর সই পেয়ে যাই, তবে এই বেহালার ঘরের সব আইনি অধিকার পুরোপুরি আমার হাতে চলে আসবে। তারপর আমি এই ঘর বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে আমরা আমাদের মনের মতো একটা বড় ফ্ল্যাট কিনব। এসব শোনার সময় মালতীর হৃৎস্পন্দন যেন থেমে গেল।
যে ঘরের প্রতিটি ইটে মালতীর পরিশ্রমের ঘাম মিশেছিল, যে ঘরে সে স্বামীর স্মৃতি আর সংসারের স্বপ্ন আগলে রেখেছিল, সেই ঘরই তার একমাত্র ছেলে তার পিঠে খঞ্জর মেরে বিক্রি করার ফন্দি আটছিল। এর ওপর নিশার কিছুটা ভয় পাওয়া কিন্তু সমানভাবে স্বার্থপর আর কুটিল গলা শোনা গেল। আরে কিন্তু ঘর বিক্রি হয়ে গেলেই বুড়ির কি হবে? আমরা যে নতুন ঘর নেব সেখানেও কি আবার আমাদের ঘাড়ে এসে বসবে নাকি? আমি ওর এই রোজগার ঝামেলা আর ওই পুরনো সেকেলেপনা আমাদের নতুন ঘরে সহ্য করতে পারব না। নিশার এই প্রশ্নে অমিত জোরে হেসে উঠল। সেই হাসির নিষ্ঠুরতা মালতীর কলিজা চিরে দিল। পাগল নাকি তুমি? ওকে আমার সাথে নতুন ঘরে নিয়ে যাওয়ার মতো বোকা আমি নই। ওর জন্য কলকাতার বাইরে এক সস্তা দরের আর একদম সাধারণ একটা বৃদ্ধাশ্রম দেখে রেখেছি আমি। মাসে বড়জোর ২-৩ হাজার টাকা খরচ হবে ওখানে। ওকে ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দেব আর বলবো যে এটাই তোমার ভালোর জন্য। ওখানে তোমার বয়সী লোক পাবে তুমি। আর টাকার কথা যদি বলো তবে ওর নামে বাবার যে সামান্য পেনশনের টাকা আসে সেটাতেই ওর খরচ চলে যাবে। না, ওটা আমরা নিজেরাই সরাসরি দখল করে নেব। সেই পেনশনের টাকা আমাদেরই কাজে আসবে। বুড়ি যাক ওদিকে বৃদ্ধাশ্রমে গিয়ে হাড় ভাঙতে। অমিতের এই ভয়ঙ্কর, অত্যন্ত নির্দয় আর কলিজা চিরে ফেলার মতো কথাগুলো মালতীর কানে আছড়ে পড়ল এবং তার সম্পূর্ণ শরীর বরফের মতো জমে গেল। নিজের গর্ভের সন্তানের মুখে নিজের মায়ের এই দাম শুনে তার অস্তিত্বেই যেন ফাটল ধরল। অমিতের এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে নিশার গলায় এক অদ্ভুত আনন্দ এবং স্বস্তির নিঃশ্বাস অনুভূত হল। সত্যি অমিত, খুব আরাম লাগছে শুনে। বাবা, একবার এই বুড়ি ঘর থেকে গেলে তবেই আমরা আমাদের প্রাইভেসি পাব। আমরা দুজনে চমৎকার থাকব, নিজেদের মনের মতো করে ঘর সাজাবো। ওর সেই কাশি, সেই সেকেলেপনা, সারাক্ষণ ভগবানের সামনে বসে থাকা সব চিরতরে শেষ হবে। প্রাইভেসি, এই একটা ইংরেজি শব্দ মালতীর অস্তিত্বের ধুলো উড়িয়ে দিয়েছিল। যে ছেলেকে জন্ম দেবার সময় সে মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করেছিল, যার একটা সামান্য কাশিতে সে রাত জেগে কাটাত, সেই ছেলাই আজ তাকে প্রাইভেসির নামে এক অনাথের মতো বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিল। এই মুহূর্তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মালতীর ভেতরটা চিরতরে ভেঙে গেল। তার মনের সেই বাৎসল্যের ঝর্ণা, সেই সরল মাতৃত্ব আর ছেলের প্রতি সেই অন্ধ মায়া এক মুহূর্তেই চিরতরে মরে গেল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে চাওয়া জল হঠাৎ সেখানেই শুকিয়ে গেল। দুঃখের জায়গা এখন এক ভয়ঙ্কর ঠান্ডা এবং দৃঢ় জেদ নিয়ে নিল। তার চোখে এখন আর কোনো হতাশা ছিল না, বরং সেখানে এক আহত বাঘিনীর মতো কঠোর আগুন জ্বলছিল। আমার বাবলু, এই আবেগ এখন ছাই হয়ে গিয়েছিল এবং সেই ছাই থেকে এক অত্যন্ত গম্ভীর, স্বাভিমানী এবং নিজের অস্তিত্বের জন্য লড়াই করা মালতী উঠে দাঁড়িয়েছিল। মালতী নিজেলে সামলাল। সে আঁচল দিয়ে নিজের মুখ মুছল, গায়ের শাড়ি ঠিক করল এবং হাতের সেই খয়েরি ফাইলটা শাড়ির আঁচলের তলায় যত্ন করে লুকিয়ে ফেলল। এখন আর কাঁদা নয়, বরং এদের উচিত শিক্ষা দিতে হবে, এই দৃঢ় সংকল্প সে মনে মনে করে নিল। সে মুখে এক অত্যন্ত কৃত্রিম কিন্তু একদম স্বাভাবিক মনে হওয়া আনন্দের মুখোশ পড়ল এবং দরজায় জোরে কড়া নেড়ে এই তো আমি এসে গেছি বলতে বলতে ঘরে প্রবেশ করল। মালতীর গলার আওয়াজ শুনতেই হলঘরের পরিবেশ এক সেকেন্ডে পাল্টে গেল। অমিতার নিশার যে কি অবস্থা হল তা মালতী স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। দুজনেই ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল। অমিত মুখে তড়িঘড়ি মিথ্যে উদ্বেগের ভাব এনে বলল, আরে মা, তুমি এসে গেছো? কত রোদ থেকে এলে, খুব ক্লান্ত হয়ে গেছো না? বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। ওদিকে নিশাও নিজের সেই ঘেন্না লুকিয়ে অত্যন্ত মিষ্টি ও নম্র গলায় জিজ্ঞাসা করল, মা, আপনার জন্য চা করব? উকিলের ওখানে খুব দেরি হয়ে গেল কি? দুজনের সেই মিথ্যে আদর আর মুখের ওপর তৈরি করা আপনত্ব দেখে মালতীর এখন আক্ষরিক অর্থেই গা গুলিয়ে উঠছিল। ভেতর থেকে বিষাক্ত সাপ হওয়াই দুই পাথর ওপর থেকে কি চমৎকার দেখাচ্ছিল। কিন্তু মালতীও এখন টুখোর অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিল। না রে মা, আমি ঠিক আছি, সব কাজ হয়ে গেছে আমার, তোরা বস। এই বলে মালতী অত্যন্ত শান্তভাবে সোফায় বসল। তার নজর অমিতের ওপর ছিল। এ আমার ছেলে নয়, এ তো আমার পরিশ্রমের ওপর বড় হওয়া এক অকৃতজ্ঞ পরপুরুষ। সেই এক তিক্ত বাস্তবতা হজম করছিল। রাতের খাবার শেষ হল। খাওয়ার সময় মালতী একদম স্বাভাবিক থাকার নাটক করল। অমিত আর নিশাও যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে টিভি দেখছিল আর গল্প করছিল। রাত 10টা নাগাদ মালতী নিজের সব কাজ সেরে নিজের ঘরে এলো এবং ভেতর থেকে খিলকুলে দিল।
ঘরে আসার পর সে আঁচলের তলায় লুকিয়ে রাখা সেই খয়েরি ফাইলটা বাইরে বের করল এবং বিছানার ওপর রাখল। সেই ফাইলের কাগজপত্রগুলোর ওপর সে আলতো করে হাত বুলিয়ে দিল। তার দাদার দেওয়া সেই বর্ধমানের আমবাগান আর 12 লক্ষ টাকার এফডি। দুপুরে এই ফাইলটা নিয়ে আসার সময় সে অমিতের সুখের স্বপ্ন দেখছিল, কিন্তু এখন ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে ঘরের অন্ধকারে নিজের অতীতের দিকে আর আজকের বাস্তবতার দিকে তাকাল। যে হাতে মানুষের বাসন মেজেছে, যে গলার মঙ্গলসূত্র বিক্রি করেছে, সেই প্রচণ্ড ত্যাগের মূল্য ছিল শূন্য। তারা তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল না। এবার মালতীও নিজের সিদ্ধান্ত পাকাপোক্ত করল। আমারই ঘরে থেকে, আমারই অন্ন খেয়ে, আমারই পিঠে খঞ্জর মারা এই সাপগুলোকে এবার আর দুধের বাটি নয়, বরং পিষে ফেলার সময় এসেছে। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, এবার সে শুধু নিজের জন্য এবং নিজের স্বাভিমানের জন্য বাঁচবে। অমিত যে পাওয়ার অফ অ্যাটর্নির চাল চালতে চাইছিল, তাকে এমন এক পাল্টা চাল দিতে হবে যাতে তার পায়ের তলার অবশিষ্ট জমিও সরে যায়। এটা মালতী মনে মনে স্থির করল। রাতের সেই ভয়ঙ্কর এবং বুক চিরে ফেলার সত্যের মোকাবিলা করার পর মালতীর চোখে এক মুহূর্তের জন্য ঘুম এল না। জানলা দিয়ে আসা চাঁদের ফ্যাকাশে আলোয় সে ছাদের দিকে শূন্য নজরে তাকিয়ে শুয়েছিল। তার মাথায় চিন্তার ভয়ঙ্কর ঝড় বইছিল। যে ছেলেকে সে নিজের রক্ত জল করে বড় করেছে, যার একটা সামান্য অসুখে সে রাতের পর রাত জেগে কাটিয়েছে, সেই ছেলেই আজ তাকে এক অপ্রয়োজনীয় জিনিসের মতো বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিল। তার ত্যাগের, তার পরিশ্রমের এবং তার অসীম মাতৃত্বের মূল্য সে এত নির্দয়ভাবে শূন্য করে দিয়েছিল। কিন্তু রাত যত পার হচ্ছিল, মালতীর মনের সেই হতাশা আর দুঃখের জায়গা এক অদ্ভুত নিস্তব্ধতা আর দৃঢ়তা নিয়ে নিল। ভোরের শুভ্র আলো যখন ঘরে উঁকি দিল, তখন মালতী বিছানা থেকে উঠে দাঁড়াল। সে এক সম্পূর্ণ আলাদা নারীতে পরিণত হয়েছিল। কাল রাতে চৌখাটের বাইরে দাঁড়িয়ে থাকা সেই দুর্বল, সরল আর ছেলের প্রেমে অন্ধ হওয়া মা এখন চিরতরে মরে গিয়েছিল। আজকে নতুন ভোর এক এমন মালতীর জন্ম দিয়েছিল যে ঠিক করেছিল যে বাকি জীবন সে শুধু আর শুধুই নিজের জন্য, নিজের স্বাভিমানের জন্য বাঁচবে। এবার তার কোনো মিথ্যে সম্পর্ক আর লোক দেখানো ভালোবাসার ভিক চাই না। পরের দুদিন ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। মালতী নিজের মুখে অত্যন্ত স্বাভাবিক এক সারল্যের মুখও সেটে রেখেছিল। সে আগের মতোই সকালে উঠত, ঘরের কাজ করত, অমিত আর নিশার সাথে হাসি মুখে কথা বলত। তার আচরণের এই স্বাভাবিকতা দেখে সেই দুজনের মনে বিন্দুমাত্র সন্দেহ হল না যে তাদের এই ভয়ঙ্কর চক্রান্তের খবর মালতী আগেই পেয়ে গেছে। উল্টে মালতীর সেই ওপর শান্ত ভাব দেখে অমিতের মনে হল যে নিজের চাল চালার এটাই সেরা সময়। পরের দিন সন্ধ্যায় অমিত অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। তার হাতে একটা প্লাস্টিকের ফাইল ছিল এবং মুখে অত্যন্ত নম্র, মিষ্টি আর মিথ্যে উদ্বেগের ভাব ছিল। নিশাও হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালতীর পাশে সোফায় অত্যন্ত আদরের সাথে বসল। অমিত সেই ফাইলটা টেবিলের ওপর রাখল এবং মালতীর হাতের ওপর হাত রেখে সে অত্যন্ত নরম গলায় বলল, মা, তুমি আজকাল খুব ক্লান্ত হয়ে পড়ো। তোমার বয়স হয়েছে এখন। আমার না তোমার জন্য খুব চিন্তা হয়। সরকারি অফিস, ইলেকট্রিক বিল, ব্যাংকের কাজের জন্য তোমাকে বারবার দৌড়াদৌড়ি করতে হয়। ওখানে লাইনে দাঁড়িয়ে থাকা এখন আর তোমার শরীরে সয় না। তাই আমি কি ভেবেছি যে তোমার এই সব ঝামেলা আমি নিজের ঘাড়ে নিয়ে নিই। আমি একজন উকিলের সাথে দেখা করেছিলাম, সে আমায় একটা কাগজ বানিয়ে দিয়েছে। এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলে। তুমি শুধু একটা সই করে দিলে তোমার সব ব্যাংকের আর বাইরের কাজ আমি তোমার হয়ে করতে পারব। তোমাকে কোথাও যাওয়ার কষ্ট করতে হবে না। অমিতের সেই কথাগুলো শুনে মালতীর নাড়িতে টান লাগল, কিন্তু সে মুখে অত্যন্ত কৃতজ্ঞতার ভাব ফুটিয়ে তুলল। মালতী চশমা পড়ল এবং কাঁপানো কিন্তু দৃঢ় হাতে সেই কাগজটা হাতে নিল। কাগজের সেই আইনি শব্দ, সেই ইংরেজি আর বাংলার জটিল বাক্যগুলো পড়ার সময় মালতী অমিতের কুটিলতার পূর্ণ ধারণা পেয়ে যাচ্ছিল। সেই কাগজে স্পষ্ট লেখা ছিল যে মালতীর নামে থাকা সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি, বিশেষ করে কলকাতার এই বেহালার ভর বিক্রি করার, বন্ধক রাখার বা হস্তান্তরের সমস্ত সীমাহীন অধিকার সে অমিতকে দিয়ে দিচ্ছে। মালতী অশিক্ষিত নিশ্চয়ই ছিল না, তার বিষয়বুদ্ধি যথেষ্ট ছিল। সেই কাগজ পড়ে সে এক দীর্ঘশ্বাস নিল, চশমা খুলল এবং অত্যন্ত শান্ত কিন্তু স্পষ্ট গলায় সে বলল, না অমিত, আমি এই কাগজে সই করব না। এই অপ্রত্যাশিত বাক্য শোনামাত্রই অমিত আর নিশার মুখের সেই মাধুর্য 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। অমিতের মুখ শুকিয়ে গেল। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, কেন কেন মা,
আরে এতে আর এমন কি আছে, এ তো শুধু তোমার সুবিধার জন্যই। নিশাও তক্ষুনি মাঝখানে ঢুকে পড়ে বলল, হ্যাঁ মা, অমিত আপনার ভালোর কথাই তো ভাবছে না। কিন্তু মালতী অত্যন্ত সারল্যের নাটক করে তাদের উত্তর দিল, আরে বাবা সকল, আমার আজ পর্যন্ত সব লেনদেন আমি নিজেই করে এসেছি। তোমাদের বাবা আমায় শিখিয়েছেন যে কোনো আইনি কাগজে না বুঝে সই করতে নেই। আর এখন তো আমার ব্যাংকে যাওয়ার অভ্যেস হয়েই গেছে, আমার কোনো কষ্ট হয় না। তাই এই কাগজের এখন অন্তত আমার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। মালতীর সেই দৃঢ়তা দেখে অমিত ভেতরে ভেতরে জ্বলে উঠলেও সে নিজের রাগ বাইরে দেখাতে পারছিল না। অমিতের সেই মলিন আর হতাশ মুখ দেখে মালতী নিজের পরবর্তী এবং সবচেয়ে বুদ্ধিমত্তার চালটা চালল। সে ঠিক করেছিল যে এদের লোভের আরও একবার পরীক্ষা নেবে। মালতী একটু গলা নামিয়ে যেন কোনো বড় গোপন কথা বলছে এমন ভঙ্গিতে বলল, আর তাছাড়া অমিত, আমি পরশুদিনই উকিলের সাথে দেখা করে এসেছি। তোর দাদা প্রদীপ মারা গেলেন না, উনি আমার জন্য উনার ব্যাংকে কিছু টাকা রেখেছেন। টাকা শব্দটা শোনা মাত্রই অমিত আর নিশার কান খাড়া হয়ে গেল। কত টাকা মা? অমিত না পেরে অত্যন্ত অধীর হয়ে জিজ্ঞাসা করল। মালতী বর্ধমানের ৩ বিঘা আমবাগান, সেই পুরনো টালির ঘর আর ১২ লক্ষ টাকার এফডি, এই সব সত্য জেনে শুনে লুকিয়ে রাখল। সে অত্যন্ত সহজভাবে বলল, এমন কিছু বেশি নয় রে, প্রদীপ শুধু ৩-৪ লক্ষ টাকার একটা এফডি করে রেখেছিল আমার নামে। ওটা এখন আমায় ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। ৩-৪ লক্ষ এই সংখ্যাটা শুনে নিশা আর অমিতের চোখে এক ভয়ঙ্কর লোভ চকচক করে উঠল। যদিও তারা ঘরটা দখল করতে পারল না, কিন্তু এই ৪ লক্ষ টাকা মানে তাদের কাছে যেন উপরই লটারি পাওয়ার মতো মনে হল। অমিত তক্ষুনি এগিয়ে এসে বলল, আরে বা মা, দাদা তোমার জন্য এত টাকা রেখেছেন? মা, আমার ব্যবসার জন্য ঠিক এই পুঁজিটাই লাগত। ওই টাকাটা তুমি আমাকেই দিয়ে দাও, আমরা ওটা দিয়ে বিজনেস বাড়াবো। নিশাও তক্ষুনি হ্যাঁতে হ্যাঁ মেলাল। মালতী তাদের শুধু ঝুলিয়ে রেখে হেসে বলল, দেখব রে, আগে আমায় কাল ব্যাংকে গিয়ে সেই কাগজপত্র সব জমা করতে দে, তারপর ঠিক করব কি করা যায়। মালতী তাদের এক আশার মধ্যে ঝুলিয়ে রেখেছিল, যাতে তারা পরের কয়েকটা দিন অন্তত মালতীকে চটিয়ে ঘরের প্রসঙ্গ না তোলে। পরের দিন সকালে অমিত আর নিশা যে যার কাজে বেরিয়ে গেল। মালতী অত্যন্ত দ্রুত ও গোপনে নিজের পদক্ষেপ নিল। আজ সে কোনো ভুল করতে চাইছিল না। সে সব আসল কাগজপত্র নিল এবং সরাসরি কলকাতায় তার অত্যন্ত বিশ্বস্ত উকিলের কাছে আর তারপর ব্যাংকে পৌঁছল। ব্যাংকে গিয়ে সে দাদার নামে থাকা সেই ১২ লক্ষ টাকার এফডি অত্যন্ত সুরক্ষিতভাবে এমন এক অ্যাকাউন্টে ট্রান্সফার করল, যার বিন্দুমাত্র হদিশ অমিত পাবে না। বর্ধমানের সেই আমবাগান আর বাড়ির সব কাগজপত্র সে আইনিভাবে নিজের নামে পাকা করে নিল। এই সব করার সময় মালতীর মস্তিষ্ক কোনো পাকা দাবাড়ুর মতো চলছিল। ব্যাংকের কাজ শেষ হবার পর সে আবার উকিলের কেবিনে এসে বসল। সেখানে সে তার জীবনের সবচেয়ে কঠোর কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তটি নিল। সে উকিলকে স্পষ্ট ভাষায় এক নতুন উইল অর্থাৎ মৃত্যুঞ্জয় পত্র তৈরি করতে বলল। আমার মৃত্যুর পর আমার নামে থাকা কোনো সম্পত্তি, কলকাতার এই ঘর, বর্ধমানের বাগান বা ব্যাংকের একটা টাকাও আমার ছেলে অমিত পাবে না। তাকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে চিরতরে আইনিভাবে ত্যায্যপুত্র করছি। এই বাক্যটি উচ্চারণ করার সময় মালতীর গলা একবারও কাঁপল না। সে ঠিক করল যে তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তি এক অনাথাশ্রমকে দান করা হবে। উকিল সব আইনি প্রক্রিয়া শেষ করে সেই দলিল মালতীর হাতে দিল। সেই উইলে নিজের সই করার সময় মালতীর চোখের সামনে এক মুহূর্তের জন্য অমিতের সেই ছোটবেলার নিষ্পাপ মুখটা ভেসে এলো। যে হাতে তাকে গ্রাস খাইয়েছিল, সেই হাতেই আজ সে তাকে নিজের জীবন আর সম্পত্তি থেকে বেদখল করছিল। কলিজায় একটা সূক্ষ্ম যন্ত্রণা নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তক্ষুনি তার মনে পড়ে গেল নিশার সেই ন্যাপথলিনের গন্ধের কথা আর অমিতের তাকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলার সেই নির্দয় চক্রান্ত। সেই স্মৃতিতে মালতীর হাত একদম স্থির হয়ে গেল। সে অত্যন্ত দৃঢ়ভাবে সেই কাগজে নিজের স্বাক্ষর করল এবং তাতে আইনি শিলমোহর পড়ে গেল। এখন অমিত আর নিশার সব চক্রান্ত ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। কলকাতার ঘর, বর্ধমানের বাগান আর ব্যাংকের সব টাকা এখন আইনিভাবে অভেদ্য ছিল।
কারও সাধ্য ছিল না মালতীর সম্মতি ছাড়া তার একটা পয়সাও ছিনিয়ে নেওয়ার। সেই কাগজ ফাইলে দেখে মালতী যখন উকিলের অফিস থেকে বেরোল, তখন তার পিঠ থেকে এক মস্ত বড় বোঝা চিরতরে নেমে গিয়েছিল। আজ পর্যন্ত সমাজের ভয়ে, ছেলের অন্ধ মায়ায় নিজেকে পুড়িয়ে ফেলা মালতী আজ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছিল। সে অমিত আর নিশাকে তাদের নিজেদের জালে এমনভাবে আটকে দিয়েছিল যার কল্পনাও তারা করতে পারছিল না। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল। সেই চূড়ান্ত আঘাত করার সময় এখন ঘনিয়ে আসছিল। কলকাতায় নিজের অধিকারে থাকা এবং অত্যন্ত বিশ্বস্ত উকিলের কাছ থেকে উইলের সব আইনি ও অভেদ্য ব্যবস্থা করে বাড়ি ফেরা মালতী মনের ওপর থেকে এক প্রচণ্ড বড় বোঝা চিরতরে নেমে গিয়েছিল। এখন সে সেই আগের সরল, ছিলের প্রেমে অন্ধ হওয়া এবং প্রতিটা জিনিসের জন্য আপোষ করা দুর্বল মালতী ছিল না। এখন সে এক পাকা দাবাড়ুর মতো নিজের পরবর্তী চাল চলছিল। পরের কয়েকটা দিন এই বেহালার ঘরে মালতী এক অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ অভিনেত্রীর মতো চলাফেরা করছিল। অমিত আর নিশা যাতে তাদের এই চক্রান্তের বিন্দুমাত্র হদিশ না পায়, সেজন্য সে মুখে অত্যন্ত সারল্য, অসহায়তা এবং বার্ধক্যের ক্লান্তির এক স্বাভাবিক মুখোশ এঁটে রেখেছিল। অন্যদিকে অমিত আর নিশা তাদের ঠিক করা পরিকল্পনা অনুযায়ী নিজেদের সবচেয়ে নীচ আর নোংরা খেলা খেলতে শুরু করেছিল। মালতীকে আইনিভাবে পাগল বা স্মৃতিভ্রংশ প্রমাণ করার জন্যে তারা তাকে মানসিকভাবে হেনস্থা করার এক অত্যন্ত সুপরিকল্পিত নাটক শুরু করল। একদিন সকালে মালতী আগের মতোই রান্নাঘরে চা করে গ্যাসের ওভেন পরিষ্কার করে মুছে রেখেছিল। কিছুক্ষণ পর নিশা রান্নাঘরে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠতে লাগল, মা, ও মা, কোথায় মন থাকে আপনার আজকাল? গ্যাসের বার্নারটা ওভাবেই জ্বলন্ত ছেড়ে দিয়েছেন আপনি। এখন তো বড় বিপদ হতে পারত, পুরো ঘরে আগুন লেগে যেত। বয়স হয়েছে আপনার, এখন আর এসব আপনার দ্বারা হবে না। নিশার সেই মিথ্যে রাগ আর মুখের ওপর তৈরি করা ভয় দেখে মালতীর ভেতর থেকে প্রচণ্ড হাসি পাচ্ছিল। সে খুব ভালো করে জানত যে সে নিজের হাতে গ্যাসের নব শক্ত করে বন্ধ করেছিল এবং এটা নিশারই চাল ছিল। কিন্তু উপরে ওপরে মালতী অত্যন্ত ভয় পাওয়ার ঘাবড়ে যাওয়ার নাটক করল। সে কাঁপা গলায় বলল, এমন কি করে হলো রে মা? আমার তো ঠিক মনে পড়ছে আমি গ্যাস বন্ধ করেছিলাম। হয়তো আমারই নজর এড়িয়ে চালু রয়ে গেছে। বার্ধক্য এসে গেছে না রে, বুদ্ধি আর কাজ করছে না ঠিকঠাক। ক্ষমা করে দে আমায় এবার। মালতীর এই অসহায়তা দেখে নিশা আর হলঘরে বসে থাকা অমিত একে অপরের দিকে তাকিয়ে অত্যন্ত কুৎসিতভাবে এবং বিজয় ভঙ্গিতে হাসল। তাদের মতে তাদের চাল সফল হচ্ছিল। পরের দিন সন্ধ্যায় খাবার সময় অমিত মালতীকে এক পুরানো কোনো একটা কথা জিজ্ঞাসা করল। মালতী সেই কথাটি খুব সুন্দরভাবে বলছিল। ঠিক তখনই অমিত হঠাৎ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মা, কি বলছো তুমি? এই কথাটাই তো তুমি আমায় কাল রাতে বলেছিলে, আর আজ আবার নতুন করে বলতে শুরু করলে। তুমি সব কিছুই ভুলতে শুরু করেছ মা। একই জিনিসের কথা বারবার ভুলে যাচ্ছ তুমি। আমার তো মনে হয় আমাদের কোনো ভালো ডাক্তারকে দেখানো উচিত তোমাকে। তোমার মস্তিষ্কের ওপর বোধহয় প্রভাব পড়তে শুরু করেছে। নিজের গর্ভের সন্তানের নিজের জন্মদাত্রী মাকে পাগল বানানোর জন্য সাজানো এই চক্রান্ত কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু মালতীও তাদের এই খেলায় নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিল। সে কপালে হাত দিল, মুখে এক বিষণ্ণ ভাব আনল এবং হতাশ হয়ে বলল, তাই নাকি রে অমিত? আমি কি কালই এটা বলেছিলাম? ভগবান জানে রে বাবা, আমার কেমন যেন কিছুই মনে পড়ছে না। আমার নিজেরই এখন খুব ভয় লাগছে রে। ভেতর থেকে অবশ্য মালতী ভাবছিল, ওরে মূর্খরা, যে মা তোমাদের চলতে বলতে শিখিয়েছে তাকেই তোমরা জ্ঞান দিচ্ছ। তোমরা যে গর্ত আমার জন্য খুঁড়ছ, তাতে কাল তোমরা নিজেরাই কিভাবে মুখ থুবড়ে পড়বে দেখো। সারাদিন ধরাই মিথ্যে নাটকের পর রাতের সময়টা অবশ্য মালতীর নিজস্ব ছিল। রাতের নিঝুম নিস্তব্ধতায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করার পর মালতী এক অন্য জগতে চলে যেত। সে ধীরে ধীরে অত্যন্ত গোপনে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা পুরনো কালচে পড়ে যাওয়া রেক্সিনের ব্যাগে ভরতে শুরু করল। এই ঘর থেকে বের হওয়ার সময় সে কোনো মূল্যবান গয়না বা দামি শাড়ি নিয়ে যেতে চাইছিল না, কারণ সেই সব কিছুই সে অমিতের জন্যই আগে বিক্রি করে শেষ করে দিয়েছিল। সে সঙ্গে নিয়ে যেতে চাইছিল শুধুমাত্র তার কিছু খাঁটি এবং পবিত্র স্মৃতি। স্বামীর একটা পুরনো সাদা কালো ছবি,
যার সেই স্মিত হাসিমাখা মুখটা তাকে সবসময় শক্তি দিয়ে এসেছিল। স্বামীর সেই পুরনো ঘড়ি, যেটা আজও টিকটিক করে যেন মালতীকে সময়ের গুরুত্ব বলছিল। বোলপুরের প্রথম যাত্রায় কেনা একটা ছোট পিতলের মূর্তি, আর অমিত ছোটবেলায় স্কুলে জেতা একটা ছোট পদক। এই অত্যন্ত সাধারণ কিন্তু মালতীর কাছে অমূল্য জিনিসগুলো যখন সে ব্যাগে রাখছিল, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। এই জল দুঃখের ছিল না, বরং একটা সুদীর্ঘ এবং অত্যন্ত আবেগঘন যাত্রার সমাপ্তির ছিল। যে ঘরে সে টানা ৩২ বছর সংসার করেছে, স্বামীর মৃত্যুর পর এই ৪ দেওয়ালের ওপর ভরসা করেই জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছে, সেই ঘর সে এখন চিরতরে ছাড়তে চলেছিল। কলকাতার এই বেহালার ঘর মালতীর কাছে শুধু ইট সিমেন্টের ইমারত কখনোই ছিল না, ওটা ছিল তার পৃথিবী। একদিন দুপুরে যখন অমিত আর নিশা দুজনেই কোনো কাজে বাড়ির বাইরে গিয়েছিল, তখন মালতী পুরো ঘরে এক শান্ত অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল। সে ঘরের প্রতিটি দেয়ালের ওপর অত্যন্ত মায়ায় আর ভারাক্রান্ত হৃদয়ে হাত বুলিয়ে দিচ্ছিল। এই দেয়ালগুলো ছিল তার চোখের জলের, তার পরিশ্রমের আর তার একাকিত্বের সবচেয়ে কাছের সাক্ষী। আজ আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, সে সেই নির্জীব দেয়ালের সাথে নিঃশব্দে কথা বলছিল। এই ঘরে আমি আমার যৌবন, আমার স্বপ্ন আর আমার সব কিছু বিলিয়ে দিয়েছি। এখানকার প্রতিটি কোণায় আমার স্বামীর স্মৃতির সুবাস আছে আর আমার ছেলের ছোটবেলার পায়ের ছাপ লেগে আছে। কিন্তু এখন এই বাস্তুতে আমার দম বন্ধ হয়ে আসছে। এখানকার বাতাসে এখন আর ভালোবাসার সুবাস নেই, বরং স্বার্থপরতা আর অকৃতজ্ঞতার দুর্গন্ধ ছড়িয়ে আছে। আমি এই ঘর মন থেকে অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখন শুধু শরীর নিয়ে বাইরে যাওয়ার আনুষ্ঠানিকতাটুকু বাকি। দেয়ালের ওপর হাত বুলানোর সময় তার আঙুলে লাগা সেই খসখসে স্পর্শ তার কলিজার ক্ষতগুলোকে আরও গভীর করে দিচ্ছিল। ঘরে ঘুরতে ঘুরতে তার পা হঠাৎ ঠাকুরঘরের সামনে এসে থেমে গেল। বংশ পরম্পরায় চলে আসা সেই ঠাকুরঘর, যার সামনে বসে মালতী নিজের ছেলের মঙ্গলের জন্য, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর এই সংসারের কল্যাণের জন্য ভগবানের সামনে আক্ষরিক অর্থে আঁচল পেতে চোখের জল ফেলেছিল। আজ সে সেই ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। কিন্তু আজ তার ঠোঁটে কোনো দাবি ছিল না, কোনো প্রার্থনা ছিল না। হে ভগবান, সে মনে মনে ডুকরে উঠে বলল, যে সন্তানের জন্য আমি জীবনভর তোমার কাছে লাঞ্ছনা সহ্য করেছি, আমার নিজের ভাগ্যের সুখ তার পাতে দেওয়ার জন্য তোমার কাছে মিনতি করেছি, সেই ছেলেই আজ আমার আঁচল ছেড়ে আমায় পথে বসানোর চক্রান্ত করেছে। কিন্তু এখন আমার তোমার কাছে কোনো অভিযোগ করার নেই। তুমি আমাকে এই সময়টা দেখানোর জন্যই বাঁচিয়ে রেখেছিলে না? এখন দেখো, এই মালতী আর কারো কাছে হাত বাঁধবে না। আমি আমার লড়াই নিজে লড়ার ক্ষমতা রাখি। ঠাকুর ঘরের সেই শান্ত মূর্তির দিকে তাকিয়ে মালতী এক অন্যরকম আধ্যাত্মিক শক্তি পেল। সে ভগবানের সামনে নতজানু হয়ে শেষ প্রণাম করল এবং ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। সেখান থেকে সে সরাসরি বাইরের গ্যালারিতে এলো। সেখানে তার অত্যন্ত প্রিয় তুলসী মঞ্চটা দাঁড়িয়েছিল। গরম হোক বা বর্ষা, মালতীর একটা দিনও সেই তুলসী গাছে জল দেওয়া আর তার পূজা করা ছাড়া কাটেনি। এই ঘরের সেই তুলসী গাছটা ছিল যেন মালতীর দ্বিতীয় বান্ধবী, যার কাছে সে নিজের মনের সব সুখ দুঃখ ভাগ করে নিত। মালতী অত্যন্ত মমতা ভরে আর কম্পিত হাতে সেই তুলসীর সবুজ পাতার ওপর হাত বুলাল। তুলসী পাতার সেই পবিত্র আর চেনা সুবাস নাকে যেতেই তার মনের আবেগের বাঁধ এক নিমেষে ভেঙে গেল। তুলসীমা, আজ পর্যন্ত আমি এই ঘরের, এই সংসারের আর এই মানুষদের ছায়া হয়ে থাকলাম, কিন্তু এখন এই আঙিনায় আমার অস্তিত্বের কানাকড়িও জায়গা অবশিষ্ট নেই। যে গাছের ছায়া একসময় খুব কাঙ্ক্ষিত ছিল, সেই গাছটাই এখন তাদের কাছে অপ্রয়োজনীয় জঞ্জাল মনে হতে লেগেছে। আমি এই তুলসীতলা, এই ঘর, এই সংসার সব কিছু এখানে ছেড়ে দিয়ে এক নতুন যাত্রায় বের হব। তুই কিন্তু এই ঘরের স্বাদ ছাড়িস না। গ্যালারি থেকে আসা একটা ঠান্ডা ঝাপটায় মালতীর মুখের চোখের জল আলতো করে মুছে গেল। তার মনের সেই ভয়ঙ্কর ঝড়, সেই শ্বাসরোধকারী অবস্থা আর সেই দুঃখ এখন এক অদ্ভুত শান্ত এবং পরিণত দৃঢ়তায় বদলে যাচ্ছিল। এই বেহালার ঘরের আর এখানকার অতীতের থেকে সে সম্পূর্ণ এবং চিরতরে বিদায় নিয়ে নিল। এখন শুধু একটা জিনিসই বাকি ছিল,
তা হল অমিত আর নিশার স্বার্থপরতা আর অহংকারকে গুড়িয়ে দিয়ে তাদের কর্মের চূড়ান্ত ফল ভোগ করানো। আজ মালতীর এই বেহালার ঘরে আক্ষরিক অর্থেই শেষ দিন ছিল। সকাল থেকেই ঘরে এক অন্যরকম নিস্তব্ধতা আর মালতীর দৃঢ় সংকল্পের ছাপ ছিল। আজ পর্যন্ত যে ঘরের জন্য সে নিজের জীবন জ্বালিয়ে দিয়েছিল, সেই ঘর ছাড়ার সময় তার আর কোনো রকম আক্ষেপ বা দুঃখ হচ্ছিল না। সন্ধ্যা হতেই মালতী রান্নাঘরে গিয়ে নিজের হাতে লুচি, আলুর দম, ছোলার ডাল আর পায়েস রান্নার তোড়জোড় করল। ঘরে গাওয়া ঘি, এলাচ আর পায়েসের চমৎকার সুবাস ছড়িয়ে পড়ছিল। সাধারণত এমন আয়োজন কোনো উৎসবে বা অমিতের জন্মদিনে হতো, কিন্তু আজ মালতীর কাছে এটা একটা বড় উৎসবই ছিল, নিজের স্বাধীনতার, স্বাভিমানের আর এক নতুন সূচনার উৎসব। নিশার অমিত যখন হলঘরে বসেছিল, তখন রান্নাঘর থেকে আসা এই সুবাসে তারাও একটু অবাক হল। আজ কি বিশেষ ব্যাপার আছে মা? লুচি পায়েসের গন্ধ আসছে যে। অমিত টিভি দেখতে দেখতেই অত্যন্ত সহজভাবে জিজ্ঞাসা করল। মালতী শুধু একটা আবছা অর্থপূর্ণ হাসি হাসল এবং অত্যন্ত শান্তভাবে খাবার বাড়তে শুরু করল। তার মুখে কোনো উত্তেজনা ছিল না, উল্টে ওটা ছিল ঝড়ের আগের এক গভীর ও রহস্যময় নিস্তব্ধতা। মালতী গরম গরম লুচি, আলুর দম, ছোলার ডাল আর পায়েস এই সব দিয়ে সাজানো দুটো থালা ডাইনিং টেবিলের ওপর এনে রাখল। অমিত আর নিশা অত্যন্ত আনন্দের সাথে খেতে বসল। তারা ভেবেছিল বুড়ি এখন পুরোপুরি তাদের মুঠোয়, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আজ তারা সেই ঘরে মালতীর হাতের ভালোবাসার আর বিনে পয়সার শেষ গ্রাসটা খাচ্ছে। অমিত লুচির প্রথম টুকরোটা গাওয়া ঘিয়ে ডুবিয়ে মুখে দিতে যাবে, ঠিক তখনই মালতীর বলা শোনা গেল, থামো অমিত। এই আওয়াজটা সাধারণ সেই কাঁপা, দুর্বল বা বার্ধক্যে ক্লান্ত হওয়া গলা ছিল না। সেই আওয়াজে এমন এক তেজ আর দৃঢ়তা ছিল যে অমিতের হাত মাঝপথেই থমকে গেল। নিশাও চমকে মালতীর দিকে তাকাল। মালতী ডাইনিং টেবিলের এক পাশে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি কোনো রাগী বাঘিনীর মতো সরাসরি সেই দুজনের ওপর নিবদ্ধ ছিল। খাওয়ার মাঝখানে কাউকে থামাতে নেই বলা হয়, কিন্তু যারা আমারই জীবনের পাতে বিষ মেশানোর ছক কচেছে, তাদের গলার নিচে এই মমতার গ্রাস কিভাবে নামবে? মালতীর এই কথাগুলো শোনা মাত্রই অমিতের হাতের খাবার থালায় পড়ে গেল। নিশার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মালতী আজ পর্যন্ত আগলে রাখা নিজের মৌনতা আজ চিরতরে ভেঙে দিয়েছিল। তোমাদের মনে হয়েছিল যে বুড়ি পাগল হয়ে গেছে, ও কিছু বোঝে না। আর এই যে মা তোকে জন্ম দিল, দিনরাত এক করে তোকে বড় করল, নিজের গয়না বিক্রি করে তোকে ইঞ্জিনিয়ার বানালো, সেই মাকেই তুই পাগল সাজিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানোর চক্রান্ত করছিস। মালতীর একটা কথায় সেই দুজনের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই ফেটে দুভাগ হয়ে গেল। অমিত কি বলবে খুঁজে পাচ্ছিল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আর শরীর দিয়ে দরদর করে ঘাম ছুটতে লাগল। মালতী এখন থামার পাত্রী ছিল না। অনেক দিনের জমে থাকা ক্ষোভ এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বাইরে বেরিয়ে আসছিল। কিরে অমিত, তোর উকিল তো সেই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা একদম পাকা বানিয়েছিল না? কলকাতার এই ঘরটা আমার থেকে প্রতারণা করে নিজের নামে করে নেওয়া, ওটা চুপি চুপি বিক্রি করে দেওয়া, আর আমাকে মাসে 2-3 হাজার টাকার সস্তা বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়া, আর বাকি থাকলো আমার পেনশন, সেটা তোরা স্বামী স্ত্রী মিলে আত্মসাৎ করবি, তাই তো? আর নিশা, তোর এই ঘরে আমাকে নিয়ে সমস্যা হচ্ছিল? আমার শাড়ির ন্যাপথালিনের গন্ধ, আমার সেই সেকেলেপনা আর আমার কাশি তোর কাছে অসহ্য হয়ে উঠেছিল। বুড়ি ঘর থেকে একবার বিদায় হলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রাইভেসি পেতে, তাই তো? এই কথাগুলো শোনার সময় অমিত আর নিশার অবস্থা এক কাটা কলাগাছের মতো হয়ে গিয়েছিল। তাদের চোখ ভয়ে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বন্ধ দরজার আড়ালে সাজানো এই নীচ চক্রান্ত মালতী হুবহু কিভাবে জানতে পারল, সেই ধাক্কায় তাদের বাকশক্তি হারিয়ে গিয়েছিল। অমিত তোতলাতে তোতলাতে কিছু বলার চেষ্টা করল, মা, ওমা, তুমি এসব কি বলছ? এমন কিছু। কিন্তু মালতী এক মুহূর্তে তাকে চুপ করিয়ে দিল। চুপ, একটা শব্দ আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করবি না। সেদিন আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে তোদের এই পুরো চক্রান্ত নিজের কানে শুনেছি, আর তোরা যে আমার সাথে আহ্লাদ করার নাটক করছিলি, সেটাও আমি হাসতে হাসতে দেখছিলাম। দুজনের এই ঘাবড়ে যাওয়া দশা আর মুখের সেই ভয়ঙ্কর ধাক্কা দেখে মালতীর মুখে এক কঠোর তৃপ্তি ছড়িয়ে পড়ল। তোমরা আমার পিঠে খঞ্জর মেরেছ, কিন্তু তোমরা কত বড় মূর্খ সেটা এবার আমি তোমাদের বলছি। মালতীর গলা এখন আরও ধারালো আর গম্ভীর হয়ে গেল।
সেদিন আমি যখন উকিলের কাছ থেকে এলাম তখন তোমাদের মিথ্যে বলেছিলাম যে প্রদীপ দাদা আমার জন্য মাত্র ৩-৪ লক্ষ টাকার এফডি রেখেছেন। তোমাদের লোভ আর নীচতার আমি শেষ পরীক্ষা নিতে চেয়েছিলাম। মালতী এক দীর্ঘশ্বাস নিল এবং চূড়ান্ত সত্যটা তাদের মুখের উপর অত্যন্ত প্রখরভাবে ছুড়ে দিল। আমার দাদা আমার জন্য ৩ লক্ষ নয়, বরং ব্যাংকে পুরো ১২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রেখে গেছে। আর শুধু টাকাই নয়, বর্ধমানের গ্রামে প্রায় ৩ বিঘা চমৎকার আম ও লিচু বাগান আর একটা মস্ত বড় পুরনো টালির ঘর আমার নামে করে রেখে গেছে। ১২ লক্ষ টাকা আর ৩ বিঘা আম বাগান, এই শব্দগুলো কানে পড়া মাত্রই অমিত আর নিশা যেন বিদ্যুতের এক জোরালো ঝটকা খেল। তাদের মস্তিষ্ককে অবশ করে দেওয়ার মতো ছিল সেই অঙ্কটা। নিজেদের লোভ আর স্বার্থপরতার জন্য এবং এক নীচ কাজের জন্য তারা কত বড় এবং বিশাল সম্পত্তি চিরতরে হারিয়ে ফেলল তার ভয়ঙ্কর উপলব্ধি এখন তাদের হতে লাগল। নিশা হতাশ হয়ে মাথায় হাত দিল, আর অমিত দম আটকে ভয়ে মালতীর দিকে তাকিয়েই রইল। তাদের পাপের শাস্তি যে এক মুহূর্তে কতটা ভয়ঙ্কর ও বড় হতে পারে সেটা এখন তারা বুঝতে পারল। কিন্তু মালতীর রুদ্ররূপ তখনও শেষ হয়নি। সে হাত ভাঁজ করে অত্যন্ত দৃঢ় এবং গায়ে কাঁটা দেওয়া গলায় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত শোনাল। অমিত, আমি বেহালার ঘর বিক্রি করিনি। এই ঘর এখনও আমারই নামে আছে আর ভবিষ্যতেও আমার নামেই থাকবে। কিন্তু আজ থেকে আমি এই ঘর, এই সংসার আর তোমাদের দুজনকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। আমি কাল সকালেই বর্ধমানে আমার নিজের অধিকারে থাকা বাস্তুতে আমার নিজের ঘরে থাকতে চলে যাব। তোরা দুজনে খুব স্বচ্ছন্দে এই ঘরে থাকতে পারিস। তোদের যেমন চাই তেমন প্রাইভেসি এখন তোরা প্রাণ ভরে পাবি। কিন্তু একটা কথা চিরকাল মনে রাখবি, আজ পর্যন্ত এই ঘরের ট্যাক্স, ইলেকট্রিক বিল, জলের বিল আর তোদের রোজকার খাওয়া দাওয়ার খরচ, এই সব কিছুই আমি আমার পেনশন আর আমার পরিশ্রমের টাকা থেকে করে এসেছি। কিন্তু আজ থেকে এই সব কিছু বন্ধ। কাল থেকে এই ঘরের লাইট বিল, ট্যাক্স আর তোদের সংসারের সব খরচ তোদের নিজেদের রোজগার করে চালাতে হবে। আমার একটা পয়সা তো দূর, একটা ফুটো কড়িও আজ থেকে তোরা পাবি না। আমি আমার উইল আইনিভাবে বদলে ফেলেছি এবং আমার কোনো সম্পত্তির ওপর তোদের বিন্দুমাত্র অধিকার আর অবশিষ্ট নেই। মালতীর এই কথাগুলো অমিত আর নিশার জীবনে যেন এক প্রচণ্ড বড় বজ্রপাত ছিল। মালতীর সেই রুদ্র রূপ, তার সেই রণরঙ্গিনী মূর্তি আর চোখ দিয়ে ঝরে পড়া সেই আগুন দেখে অমিত আর নিশার আক্ষরিক অর্থেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। যে মাকে তারা আজ পর্যন্ত এক দুর্বল, অশিক্ষিত আর নিজেদের আঙুলের ইশারায় নাচা পুতুল ভাবত, সেই মা আজ তাদের সম্পূর্ণ মোহভঙ্গ করে দিয়ে তাদের অস্তিত্বকেই ছাড়খাড় করে দিল। পরের পয়সায় আর মায়ের উপার্জনে বিলাসিতা করার অভ্যেস হয়ে যাওয়া এই দম্পতিকে এখন কাল থেকে বাস্তব জীবনের আর দারিদ্র্যের ছ্যাঁকা কেমন লাগবে সেটা ভেবেই তাদের পায়ের শক্তি হারিয়ে গেল। থালায় বেড়ে রাখা সেই ঘি মাখানো লুচি এখন তাদের কাছে মাটির মতো হয়ে গেল। গলার নিচে এক ফোঁটা জল নামাও তাদের জন্য কঠিন হয়ে পড়ল। মালতী অত্যন্ত ঘেন্নার সাথে তাদের দিকে এক শেষ নজর দিল এবং এখন শান্তিতে খাও বলে অত্যন্ত উপহাসের সুরে শুনিয়ে দিয়ে মুখ ফিরিয়ে নিল। মালতীর শুনিয়ে দেওয়া সেই কঠোর আর চূড়ান্ত সিদ্ধান্ত শুনে হলঘরে এক শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। এক মুহূর্ত আগে যাদের চোখে লোভ আর অহেতুক আত্মবিশ্বাসের চমক ছিল, তাদের চোখে এখন ভয়ঙ্কর ভয়, অসহায়তা আর অনুতাপের জল টলমল করতে লাগল। অমিত নিজের পায়ের তলার মাটি চিরতরে সরে যাওয়ার উপলব্ধি করল। যে মাকে সে মূর্খ আর বোঝা মনে করছিল, সেই মা এক ঝটকায় তার জীবনের সব হিসেব শূন্য করে দিয়েছে। সে দৌড়ে সামনে এলো এবং মালতীর দুটো পা শক্ত করে জড়িয়ে ধরল। তার পেছন পেছন নিশাও কাঁদতে কাঁদতে মালতীর পায়ে আছড়ে পড়ল। মা, ও মা, আমায় ক্ষমা করে দাও মা, আমার দিক থেকে খুব বড় ভুল হয়ে গেছে। অমিত ডুকরে ডুকরে ছোট শিশুর মতো কাঁদছিল। আমি টাকার আর স্বার্থের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার মতিভ্রম হয়েছিল। এই টাকার লোভে আমি আমার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। তুমি আমায় যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু তুমি এই ঘর ছেড়ে যেও না মা। তোমাকে ছাড়া এই ঘরের কি অর্থ আছে? আমরা অনাথ হয়ে যাব গো তোমাকে ছাড়া। আমায় ক্ষমা করো মা।
নিশা আঁচল দিয়ে নিজের চোখ মুছতে মুছতে মিনতি করছিল। হ্যাঁ মা, আমাদের সত্যি ক্ষমা করো। আমাদের চোখের ওপর টাকা আর প্রাইভেসির কালো পট্টি বাঁধা ছিল। আমরা তোমাকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু এবার থেকে আমরা এমন ভুল আর কখনো করব না। তুমি কোথাও যেও না, আমরা তোমার খুব ভালো করে যত্ন নেব। তাদের সেই কান্নাকাটি আর পা ধরার মধ্যে এখন এক ধরনের ভয়ঙ্কর অসহায়তা ছিল। যেই মাকে তারা জঞ্জাল মনে করছিল, সেই মাই এখন তাদের বাঁচার একমাত্র আর্থিক এবং মানসিক আধার ছিল। এই সত্য এখন তারা হজম করছিল। কিন্তু মালতীর কলিজা এখন আর গলল না। জীবনের সব মায়া, মমতা আর বাৎসল্য সে যে মুহূর্তে মেরে ফেলেছিল, সেই মুহূর্ত এখন অনেক পেছনে চলে গিয়েছিল। সে নিজের পা অত্যন্ত নির্লিপ্তভাবে আর সামান্য ঝটকিয়ে সরিয়ে নিল। তার চোখে এখন আর সন্তানদের জন্য সেই পুরনো আর্দ্রতা অবশিষ্ট ছিল না, বরং সেখানে ছিল একজন প্রতারিত নারীর প্রখর স্বাভিমান। সে অত্যন্ত দৃঢ় এবং শান্ত গলায় বলল, ওঠো, তোমাদের এই চোখের জল অনুতাপের নয়, বরং তোমাদের হাত থেকে ফসকে যাওয়া সেই 12 লক্ষ টাকা আর বর্ধমানের বাগানের লোভের জন্য। তোমাদের আমার নয়, বরং আমার টাকার প্রয়োজন। এই সত্য এখন সূর্যালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। আর রইল ক্ষমার প্রশ্ন, তো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি রে। একজন মা হিসেবে আমার মনে তোমাদের বিরুদ্ধে এখন আর কোনো প্রতিশোধ নেই। কিন্তু মনে রেখো, ক্ষমা দিলেও আমার তোমাদের উপর থেকে বিশ্বাস এখন চিরতরে উঠে গেছে। ফাটা কলসি আর ভাঙা বিশ্বাস যতই জোড়া দেওয়ার চেষ্টা করো না কেন, তাতে জল চুইয়ে পড়া থামে না। যে মায়ের শাড়িতে তোমাদের ন্যাপথেলিনের গন্ধ আসছিল, যার কাশি তোমাদের প্রাইভেসির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই মা এখন তোমাদের এই মিথ্যে আর স্বার্থপর জীবন থেকে চিরতরে চলে যাচ্ছে। এখন তোমরা তোমাদের সংসার তোমাদের মতো করে প্রাইভেসি নিয়ে আর নিজেদের টাকায় চালাও, আমাকে থামানোর চেষ্টাও করো না। মালতীর সেই ঠান্ডা এবং আবেগহীন গলা শুনে অমিত আর নিশা বুঝে গিয়েছিল যে এখন কোনো অনুনয়ে বিনয়ে মালতীর মন গোলাতে পারবে না। মালতী তাদের দিকে আর একবারও ফিরে তাকালো না এবং সরাসরি ঘুরে নিজের ঘরে চলে গেল। সেই রাতে ওই ঘরে কারো চোখে এক ফোঁটা ঘুম এলো না। অমিত আর নিশা হলঘরে মাথায় হাত দিয়ে নিজেদের কপাল আর কর্মকে দোষ দিতে দিতে বসে রইল। ওদিকে মালতীর ঘরে এক নতুন জীবনের ভোল হওয়ার অপেক্ষা করা হচ্ছিল। পরের দিন ভোরে সূর্যোদয়ের আগেই মালতী উঠে পড়ল। সে দুদিন আগে গুছিয়ে রাখা সেই নিজের পুরনো রেক্সিনের কালচে ব্যাগটা হাতে নিল। সেই ব্যাগে শুধু ছিল তার স্বামীর স্মৃতি, কিছু পুরনো কাপড় আর তার অখণ্ড স্বাভিমান। সে সেই ঘরের শেষ বিদায় নিল এবং হল ঘরে এলো। অমিত আর নিশা সারা রাত ওখানেই বসেছিল। তাদের অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। মালতীকে ব্যাগ নিয়ে বাইরে আসতে দেখে তারা আবার জায়গা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু মালতীর মুখের সেই কঠোর আর অভেদ্য প্রাচীর দেখে তাদের মুখ থেকে একটা শব্দও বের করার সাহস হল না। তারা দুজনেই সেখানে পাথর হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মালতী প্রধান দরজা খুলল। চৌকাঠের বাইরে পা রাখার আগে সে একবার পেছনে ফিরে সেই ঘরটার দিকে তাকালো, যে ঘরে সে 32 বছর কাটিয়েছে। স্বামীর সাথে সংসারের স্বপ্ন দেখেছে, যেখানে অমিতের শৈশব বিকশিত হয়েছে। সেই ঘরকে সে মনে মনে অনেক আগেই ছেড়ে দিয়েছিল। এখন শুধু শরীর নিয়ে সেই চৌকাঠের বাইরে বের হচ্ছিল। সে দরজাটা বাইরে থেকে টেনে নিল। ক্লিক করে যে আওয়াজটা হলো, তা শুধু দরজা বন্ধ হওয়ার আওয়াজ ছিল না, বরং ওটা ছিল মালতীর নিজের অতীত আর মিথ্যে সম্পর্কের উপর দেওয়া চিরস্থায়ী এক চিহ্ন। কলকাতার এসপ্লেনেড বাসস্ট্যান্ডে ভোরের ব্যস্ততা শুরু হয়েছিল। লাল রঙের কলকাতা বর্ধমান লেখা বাস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। মালতী টিকিট কাটল আর জানলার ধারে সিটে গিয়ে বসল। বাসের ইঞ্জিন ঘর ঘর শব্দ করে স্টার্ট নিল এবং বাস কলকাতার সিমেন্ট কংক্রিটের জঙ্গল থেকে বাইরে বের হতে শুরু করল। ব্যান্ডেল আর বর্ধমানের রাস্তা পার হওয়ার সময় ভোরের কাঁচা রোদের আভা মালতীর মুখে এসে পড়ল। সেই উষ্ণ স্পর্শ তার কাছে যেন এক নতুন জীবনের স্বাগত জানানোর মতো মনে হল। বাস যত পশ্চিমবঙ্গের আঁকাবাঁকা পথ দিয়ে সবুজ বুক চিরে বর্ধমানের দিকে ছুটতে লাগল, ততই মালতীর মনের উপর জমে থাকা মেঘগুলো কেটে যেতে লাগল। জানলা দিয়ে আসা সেই ঠান্ডা বিশুদ্ধ বাতাস তার মুখ স্পর্শ করছিল। আজ পর্যন্ত কলকাতার ব্যস্ততায়, ট্রাফিকে আর পরিবারের দায়িত্বের বোঝাতলায় শ্বাসরুদ্ধ হওয়া তার প্রাণ এখন প্রকৃত অর্থে মুক্ত হতে শুরু করেছিল।
জানলার বাইরে দৌড়ানো সবুজ গাছপালা, পাহাড় আর গভীর খাদ দেখে মালতীর মনে হল যে সে নিজেও এক পরাধীনতা থেকে মুক্ত হয়ে এক অতল যাত্রায় বেরিয়েছে। বাস যত বর্ধমানে নামল ততই বাতাসে সেই এক চেনা লাল মাটি আর গ্রামের সবুজের মিশ্র গন্ধ মালতীর নাকে প্রবেশ করল। রাস্তার দুই পাশে বর্ধমানের রক্তবর্ণ লাল মাটি দেখা যেতে লাগল, আর মালতীর মুখে এক অত্যন্ত নির্মল, প্রসন্ন এবং তৃপ্তির হাসি ফুটে উঠল। বর্ধমান পার করে বাস যখন গ্রামের স্ট্যান্ডে থামল, তখন দুপুর গড়িয়ে গিয়েছিল। মালতী নিজের ব্যাগ পিঠে নিল এবং রিকশা করে তার দাদার অর্থাৎ এখন নিজের মালিকানাধীন সেই জায়গার দিকে রওনা দিল। গ্রামের সেই শান্ত, নিসর্গমগ্ন আর সবুজ পরিবেশে প্রবেশ করা মাত্রই মালতীর মনে হল যেন সে স্বর্গে এসেছে। রিকশা একটা বড় লোহার গেটের সামনে থামল। ভেতরে প্রায় ৩ বিঘা জমিতে ছড়িয়ে থাকা সেই চমৎকার আম আর লিচু বাগান দাঁড়িয়েছিল। বাগানের মাঝখান দিয়ে যাওয়া সেই লাল মাটির পথ আর সেই পথের শেষে দেখা যাওয়া সেই পুরনো কিন্তু অত্যন্ত মজবুত ও প্রশস্ত টালির ঘর। মালতী গেটের ভেতর পা রাখল। তার পায়ে লাগা সেই লাল মাটির স্পর্শ তাকে তার বাপের বাড়ির, তার নিজের আশ্রয়ের কোলে আসার উপলব্ধি করিয়ে দিচ্ছিল। আমের মুকুলের সেই মোহময় সুবাস আর বাতাসের ঝাপটায় খসখস করা আমের পাতাগুলো যেন মালতীকে স্বাগত জানাচ্ছিল। বাগানে কাজ করা এক পুরনো জন মজুর বিশু মালতীকে দেখেই দৌড়ে এলো। আসুন দিদিমণি, প্রদীপবাবু বলে রেখেছিলেন আপনার কথা। এই ঘর, এই বাগান আপনারই পথ চেয়েছিল। এই বলে সে আদরের সাথে মালতীর হাতের ব্যাগটা নিয়ে নিল। মালতী সেই টালির ঘরের প্রশস্ত আঙিনায় দাঁড়িয়ে রইল। ঘরের সামনে এক বড় তুলসী মঞ্চ ছিল, আর পাশে এক পুরনো কুঁয়ো ছিল। ঘরের চালের সেই লাল টকটকে টালিগুলো দুপুরের রোদে ঝিকমিক করছিল। মালতী ঘরের চৌখাট পার হল এবং ভেতরে প্রবেশ করল। ভেতরের সেই মোটা কাঠের থাম, সেই বড় ঠাকুর ঘর আর গ্রাম্য ঘরানার সেই প্রশস্ত বাড়ি দেখে মালতীর মন আনন্দে ভরে উঠল। এখানে কলকাতার ফ্ল্যাটের মতো শ্বাসরোধকারী অবস্থা ছিল না। এখানে কারো মিথ্যে ভালোবাসা আর স্বার্থের আস্ফালন ছিল না। এখানে ছিল শুধু প্রকৃতির স্বাদ আর নিজের মালিকানাধীন নিজস্ব এক অতল নিস্তব্ধতা। মালতী আঙিনায় গিয়ে আকাশের দিকে তাকাল এবং এক মস্ত বড় শ্বাস নিল। আজ পর্যন্ত যে শ্বাস সে শুধু ছেলে আর সংসারের জন্য নিয়েছিল, সেই শ্বাস আজ সে নিজের জন্য নিল। তার মনের সব তিক্ততা, সেই সব রাগ এখন কলকাতার সেই বন্ধ দরজার ওপাশে রয়ে গিয়েছিল। এখানে এই লাল মাটিতে, এই আম বাগানে সে আর কারো বোঝা ছিল না, বরং সে এই সম্পূর্ণ অট্টালিকা আর নিজের জীবনের একমাত্র মালিকিন ছিল। ৬৬ বছর বয়সে সে নিজের জীবনের লাগাম আবারও নিজের হাতে অত্যন্ত দৃঢ়ভাবে নিয়েছিল। তার চোখে এখন অতীতের চোখের জল ছিল না, বরং এক স্বাধীন, স্বাভিমানী আর অত্যন্ত সুন্দর এক নতুন ভবিষ্যতের নতুন চমক ছিল। বর্ধমানের সেই লাল মাটিতে মালতী নিজের জীবনের এক নতুন আর অত্যন্ত সুন্দর কাহিনী লিখতে শুরু করেছিল। আজ এই ঘটনার প্রায় ৫ বছর কেটে গিয়েছিল। কলকাতার সেই বেহালার ঘর, সেখানকার সেই স্বার্থপরতা আর সেই অপমান এখন এক আবঝা এবং খারাপ স্বপ্নের মতো অনেক পেছনে পড়ে গিয়েছিল। ৭১ বছর বয়সী মালতী আজ শারীরিক এবং মানসিকভাবে আগের চেয়ে কয়েক গুণ বেশি নিরোগ, দৃঢ় আর আনন্দিত দেখাচ্ছিল। কলকাতার বন্দি ফ্ল্যাটে কাশিতে ত্রস্ত হওয়া মালতী এই বর্ধমানের খোলা, বিশুদ্ধ আর দূষণমুক্ত বাতাসে পুরোপুরি বদলে গিয়েছিল। তার মুখে এখন ক্লান্তি ছিল না, বরং এক গভীর তৃপ্তি আর স্বাভিমানের এক অদ্ভুত তেজ ছিল। এই ৫ বছরে সে বিশুর সাহায্যে সেই ৩ বিঘা বাগানকে নন্দনকানন বানিয়ে ফেলেছিল। আম ও লিচুর উৎপাদন থেকে সে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার মুনাফা পাচ্ছিল। কিন্তু মালতী সেই টাকা শুধু নিজের জন্য ব্যবহার না করে গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য আর অভাবী মহিলাদের কল্যাণে কাজে লাগিয়েছিল। ফলে পুরো গ্রাম এলাকায় তার পরিচয় এখন শুধু মালতী হয়ে থাকেনি, বরং লোক তাকে শ্রদ্ধার সাথে এক আলাদা দাপটে মালতী মা বলে ডাকতে শুরু করেছিল।
তার আঙিনায় সব সময় গ্রামের মহিলা আর ছোট ছোট বাচ্চাদের আনাগোনা থাকত। যে ঘর থেকে তাকে বুড়ি বলে বের করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে সে নিজের এক অতল এবং ভালোবাসায় ভরা জগৎ তৈরি করেছিল। ওদিকে কলকাতায় অবশ্য সময়ের চাকা উল্টো ঘুরে গিয়েছিল। বিনে পয়সার টাকায় আর মায়ের উপার্জনে বেঁচে থাকার অভ্যেস হয়ে যাওয়া অমিত আর নিশাকে এই ৫ বছরে বাস্তব জীবনের এমন কিছু ভয়ঙ্কর ছ্যাঁকা লেগেছিল যে তাদের সেই সব অহংকার, সেই স্বার্থ আর টাকার গরম চিরতরে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। মালতী ঘর থেকে যাওয়ার পর প্রথম কয়েক মাস তাদের মনে হয়েছিল যে এখন আমরা আমাদের মতো প্রাইভেসি পেয়ে গেছি। কিন্তু যত দিন এগোলো সংসারের সেই ভারী জোয়াল টানতে গিয়ে তাদের প্রাণ অষ্টগত হতে লাগল। মালতীর পেনশন আর তার আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার ফলে ঘরের ট্যাক্স, ইলেকট্রিক বিল, বাজার আর অন্যান্য খরচের বোঝা অমিতের একার মাইনেতে কুলিয়ে উঠছিল না। নিশাকেও এখন ঘরের কাজ, রান্না আর চাকরি এমন দ্বিমুখী কসরত করতে হচ্ছিল। যে মালতীর শাড়িতে সেই ন্যাপথেলিনের গন্ধ আসছিল, সেই মালতী ভোর ৫টায় উঠে তাদের জন্য গরম টিফিন বানিয়ে দিত, ঘর পরিষ্কার রাখত আর কোনো অভিযোগ না করে এই সংসারের মেরুদণ্ড হয়ে খাটত। এই সত্য এখন পদে পদে উপলব্ধি হতে লাগল। অসুখের সময় তাদের জল দেওয়ার মতো ঘরে কেউ ছিল না। আর্থিক টানাটানি আর মানসিক উত্তেজনার কারণে তাদের মধ্যে রোজ ঝগড়া লাগতে লাগল। যে ঘরে আগে মালতীর ভক্তি আর তৃপ্তির সুবাস ছিল, সেখানে এখন নৈরাশ্য আর খিটখিটে ভাব দানা বেঁধেছিল। তারা তাদের পাপের, মালতীর অসীম পরিশ্রমের আর তার নিঃস্বার্থ ভালোবাসার অত্যন্ত কঠোর ফল পেয়েছিল। মায়ের দান কি হয় তা প্রকৃতি তাদের অত্যন্ত বেদনাদায়কভাবে শিখিয়ে দিয়েছিল। এক দুপুরের সময় মালতী নিজের টালির ঘরের আঙিনায় আমের গাছের ঘন ছায়ায় এক আরাম কেদারায় বসে গীতা পড়ছিল। বর্ধমানের সেই শান্ত দুপুরের প্রহর ছিল। বাতাসের ঝাপটায় আমের পাতা খসখস করছিল। তখনই ঘরের বড় লোহার গেটের বাইরে রিকশা এসে থামল। মালতী বই থেকে নজর ওপরে তুলে তাকাল। রিকশা থেকে দুটো চেনা কিন্তু পুরোপুরি ম্লান হয়ে যাওয়া অবয়ব বেরিয়ে এলো। তারা অমিত আর নিশা ছিল। ৫ বছর পর নিজ নারী ছেঁড়া ধনকে সামনে দেখে মালতীর কলিজায় এক মুহূর্তের জন্য তোলপাড় নিশ্চয়ই হয়েছিল, কিন্তু সে নিজেকে তখনই সামলে নিল। অমিত আর নিশা গেট দিয়ে ভেতরে এলো। তাদের নিজেদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। অমিতের চোখ বসে গিয়েছিল, মুখের তেজ উধাও হয়েছিল, আর নিশার মুখেও সেই আগের গর্ব আর দিমাগ নেমে গিয়েছিল। দারিদ্র্য, পরিশ্রম আর তার চেয়েও বেশি অনুতাপের আগুনে তারা ভেতর থেকে পুরোপুরি পুড়ে গিয়েছিল। মালতীকে দেখামাত্রই তাদের পায়ের সামান্য শক্তিটুকুও হারিয়ে গেল। যে মাকে তারা এক দুর্বল বুড়ি ভাবত, সেই মাই আজ অত্যন্ত রাজকীয়, সম্মানীয় এবং তেজস্বী রূপে তাদের সামনে দাঁড়িয়েছিল। অমিত আর নিশা দৌড়ে সামনে এলো এবং মালতীর পায়ে আছড়ে পড়ল। তাদের চোখ থেকে চোখের জলের আক্ষরিক অর্থেই বাঁধ ভেঙে গিয়েছিল। তারা মালতীর পা শক্ত করে ধরে ছোট শিশুদের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগল। মা, ও মা, আমায় ক্ষমা করে দাও মা। আমার মতো পাপী আর অকৃতজ্ঞ ছেলে এই পৃথিবীতে আর কেউ হবে না। আমি তোমার পরিশ্রমের, তোমার ভালোবাসার অমর্যাদা করেছি। অমিত ডুকরে কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমরা আমাদের জায়গা বুঝতে পেরেছি গো। এই ৫ বছরে রোজ মরেছি আমরা। তুমি না থাকায় সেই ঘরের ঘরপনা আর থাকেনি। সংসারের ঘানি টানতে গিয়ে আমাদের দম ফুরিয়ে গেছে। তুমি আমাদের আসল আধার ছিলে মা, আর আমরা স্বার্থের জন্য সেই আধারই কেটে ফেলেছিলাম। তুমি আমায় যে শাস্তি দেবে দাও, কিন্তু এমন দূরত্ব রেখো না গো মা। চলো আমাদের সাথে আবার কলকাতায়। আমরা তোমাকে হাতের তালুর মতো আগলে রাখব, তোমার সব সেবা করব। নিশাও আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মিনতি করছিল, হ্যাঁ মা, আমায় ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করেছি। আপনার শাড়ির সেই গন্ধেই আসল ঘরের সুখ ছিল, এটা এখন আমি বুঝেছি। আমাদের অনাথ করবেন না, চলুন আমাদের সাথে। তাদের সেই চোখের জল, সেই অনুতাপ আর সেই অসহায়তা দেখে মালতীর মন ক্ষণিকের জন্য গলল। শেষমেশ তো সে একজন মাই ছিল, কিন্তু এখন তার মধ্যে সেই পুরনো আবেগপ্রবণ মালতী আর বেঁচে ছিল না। সে এখন এক স্থিতপ্রজ্ঞ নারী হয়ে গিয়েছিল। সে অত্যন্ত শান্তভাবে নিচে ঝুঁকে অমিত আর নিশাকে নিজের হাতে তুলে দাঁড় করাল।
সে নিজের আঁচল দিয়ে অমিতের চোখ মুছিয়ে দিল। তার স্পর্শে সেই পুরনো মাতৃত্বের টান ছিল, কিন্তু তার চোখে এখন এক দৃঢ়তা ছিল। মালতী তাদের পিঠে অত্যন্ত মায়ায় হাত বুলাল এবং সে এক অত্যন্ত শান্ত অথচ গম্ভীর গলায় বলল, অমিত, নিশা, কেঁদো না। আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রে। মায়ের হৃদয়ে সন্তানদের জন্য কখনো রাগ বা প্রতিশোধ থাকে না। তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছ, এটাই আমার জন্য অনেক। এ কথা শুনে অমিতের চোখে আশার একটা কিরণ ফুটে উঠল, কিন্তু মালতী পরের মুহূর্তেই অত্যন্ত মমতা ভরে কিন্তু ঠিক ততটাই দৃঢ়ভাবে নিজের সিদ্ধান্ত শোনাল। কিন্তু বাবা সকল, আমি এখন আর কলকাতায় তোমাদের সাথে ফিরব না। আমার আশীর্বাদ তোমাদের মাথায় সবসময় আছে আর ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন এই বর্ধমানের মাটিই আমার স্বর্গরে। এখানকার গাছপালা, এখানকার প্রকৃতি আমায় বাঁচার এক নতুন রসদ দিয়েছে। আমি এখন এখানকারই হয়ে গেছি। আর রইল প্রশ্ন তোমাদের সংসারের, তো তোমাদের লড়াই তোমাদেরই লড়তে হবে। যতক্ষণ তোমরা নিজেরা সংকটের মোকাবিলা করবে না, ততক্ষণ তোমরা জীবনের, সম্পর্কের আর টাকার আসল দাম বুঝতে পারবে না। এই কঠিন সময় তোমাদের অনেক কিছু শেখাবে। যাও, নতুন করে শুরু করো। মালতীর সেই কথা শুনে অমিতার নিশা বুঝে গেল যে এখন মালতীর সিদ্ধান্ত পাথরের রেখার মতো অটল। কিন্তু একই সাথে তারা মালতীর এই কথার মধ্য দিয়ে এক নতুন শক্তিও পেয়েছিল। তারা মালতীর চরণে আরও একবার মাথা রাখল, কিন্তু এবারের সেই স্পর্শ স্বার্থের ছিল না, বরং এক নির্মল শ্রদ্ধার ছিল। মালতী একজন খাঁটি বাঙালি মায়ের মতো তাদের আপ্যায়ন করল। সে নিজের হাতে মাটির উনুনে রান্না করল, আমসত্ত্ব, ছোলার ডালের পিঠি, ভাত আর টাটকা পাঁপড়। এমন গ্রাম্য খাবার তাদের পেট ভরে খাওয়াল। খাবার সময় কেউ কিচ্ছু বলল না, কিন্তু প্রতি গ্রাসে এক হারিয়ে যাওয়া মায়া আর নতুন করে খুঁজে পাওয়া উপলব্ধি লুকিয়েছিল। খাওয়া শেষ হলে মালতী তাদের ফল আর গ্রাম্য মেওয়ার এক বড় ব্যাগ ভরে দিল এবং হাসিমুখে অত্যন্ত প্রসন্ন মনে তাদের বিদায় জানাল। রিকশায় ওঠার সময় অমিত আর নিশা বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। তাদের চোখে জল থাকলেও মনের এক মস্ত বড় বোঝা হালকা হয়েছিল। রিকশা অদৃশ্য হওয়া পর্যন্ত মালতী গেটের কাছে দাঁড়িয়েছিল। তারপর সে গেটের খিল তুলে দিল এবং সে বাড়ির পেছনের দিকে থাকা এক ছোট টিলার ওপর গিয়ে বসল। এখান থেকে দূরে বিস্তৃত অতল গঙ্গার শাখা দেখা যাচ্ছিল। পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছিল আর নদীর ঢেউয়ের সেই শান্ত শব্দ পুরো পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। আকাশে কমলা, লাল আর সোনালি রঙের মেলা বসেছিল। মালতী সেই অতল নদী আর সেই সুন্দর সূর্যাস্তের দিকে তাকিয়েছিল। আজ তার মনে কোনো চাপ ছিল না, কোনো অভিযোগ ছিল না বা কোনো দুঃখও ছিল না। বয়সের এই পর্যায়ে সে নিজের শর্তে, নিজের হিম্মতে যে স্বাধীনতা আর তৃপ্তি অর্জন করেছিল তা সেই নদীর মতোই অতল আর পবিত্র ছিল। নদীর সেই উত্তাল ঢেউয়ের শব্দে আর সূর্যাস্তের সেই সোনালি আলোয় মালতী এক নতুন পরিপূরক আর অত্যন্ত তৃপ্তির সাথে নিজের এই সুন্দর জীবনের উৎসব পালন করছিল। একজন মায়ের, একজন নারীর আর একজন আসল রণরঙ্গিনীর এই যাত্রা প্রকৃত অর্থে সার্থক হয়েছিল। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হল। মালতী নিজের স্বাভিমানের জন্য নেওয়া এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। প্রকৃত ভালোবাসার অর্থ নিজেকে শেষ করে দেওয়া নয়, বরং সময় এলে নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। এটাই মালতী পুরো পৃথিবীকে দেখিয়ে দিল। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মন থেকে ধন্যবাদ। আবার দেখা হবে এমনই এক অনুপ্রেরণাদায়ক আর হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ নিজের আর নিজের মানুষদের যত্ন নিন। ধন্যবাদ।